নমস্কার শ্রোতা বন্ধুরা, তোমরা রয়েছো হানা বাড়িতে আর আমি ঋদ্ধি রয়েছি তোমাদের সঙ্গে। বিভিন্ন স্বাদের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমার আমার গল্প বাড়ি হানা বাড়ি। আর হানা বাড়ি মানেই শুধু ভূতুরে নয়, মাঝে মাঝে অদ্ভুতও ঘটে। অনেক অনেক দিন পর তোমাদের সামনে ফিরে এলো হানা বাড়ি। মাঝখানে অনেক ঝড় বয়ে গেছে আমাদের জীবনে, সেটা তোমাদের কিছুটা আভাস আমাদের কমিউনিটি পোস্টের মাধ্যমে তোমাদের জানিয়েছি। তোমরা আমাদের সঙ্গে আছো বলেই এখনও লড়াইটা করে যাচ্ছি, ভবিষ্যতে আরও করে যাব। আর অভিক অর্জুন দত্তের কালরাত্রি এই প্রজেক্টটা আর তোমাদের বেশি দিন ওয়েট করতে হবে না। চ্যানেলটা একদম রিচ কমে গেছে, একমাত্র তোমরাই পারো গল্পগুলোকে ভালো করে ভিউ দিয়ে লোকের কাছে শেয়ার করে কমেন্ট করে লাইক করে আমাদের চ্যানেলটাকে আবার গ্রো করতে। কিছু গল্প আপলোড হওয়ার পরই আসছে অভিক অর্জুন দত্তের ভয়ঙ্কর ভৌতিক হানাবাড়ি বার্থডে স্পেশাল গল্প কালরাত্রি। চলো শুরু করা যাক আজকের গল্প। আজকের গল্প লেখক শ্রী প্রিয়নাথ মুখোপাধ্যায়ের কলমে দারোগা প্রিয়নাথের সিরিজের প্রথম গল্প গুমখুন। আজকের গল্প পাঠে শুভম। চলো আর দেরি না করে গল্পটা শুরু করা যাক। গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। দারোগা বাবু ফিরেছেন, কিন্তু এখন দেখা হবে না। আমার খুব জরুরি দরকার, আমাকে একটিবার তার সাথে দেখা করতেই হবে। সারা দিনের কাজের পর এইমাত্র তিনি ফিরেছেন, এখন আমি কোনোভাবেই তোমাকে তার কাছে নিয়ে যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, ওনাকে ভেতরে পাঠিয়ে দাও। ঘরের ভেতর থেকে শোনা গেল লালবাজারের গোয়েন্দা বিভাগের অন্যতম অফিসার প্রিয়নাথ মুখোপাধ্যায়ের গলা। বাস্তবে কি তিনি সকাল থেকে একটি তদন্তের কাজে নিযুক্ত ছিলেন। সন্ধ্যার একটু আগেই ফিরে এসে নিজের ঘরে বিশ্রাম করছিলেন। সেই সময়ই এইসব কথোপকথন তার কানে এলো। আগন্তুকের কাতর স্বর এবং আন্তরিক অনুরোধ শুনে তার মনে দয়া হয়েছিল, তাই বিশ্রামের আশায় জলাঞ্জলি দিয়ে তাকে ঘরে ডেকে পাঠালেন। কিছুক্ষণ পরেই লম্বা দাড়িওয়ালা এক মুসলমান ভদ্রলোক তার সামনে এসে উপস্থিত হলেন। ভদ্রলোকের বয়স আন্দাজ ৪৫ বছর, কিন্তু শরীরে তখনও যৌবনের আভাস রয়েছে। তাকে দেখতে বেশ সুপুরুষ, কিন্তু তার ম্লান মুখ দেখে পাথর কঠিন হৃদয়ও গলে যাবে। প্রিয়নাথ তাকে বসতে বললেন। সেই ভদ্রলোক বসার পর প্রিয়নাথ তাকে জিজ্ঞেস করলেন, বলুন কে আপনি, এখানে কি প্রয়োজনে এসেছেন? হুজুর, আমার নাম মোহাম্মদ আব্দুল খাঁ, মালগাঁয়ে আমার বাড়ি। আমার একমাত্র ছেলে আর 7 দিন হলো ঘরে ফেরেনি হুজুর। হুজুর, তাকে আমার কাছে এনে দিন হুজুর, তাকে আমার কাছে এনে দিন, তাকে আমার কাছে এনে দিন হুজুর। আপনার ছেলের বয়স কত? আমার ছেলে করিম খাঁ, আমার নিজের সন্তান নয়, বালিত পুত্র। তার বয়স ওই 13 থেকে 15 বছর হবে। নিজের কোনো ছেলেপুলে না হওয়ায় এবং যৎ সামান্য কিছু বিষয় সম্পত্তি থাকায় আমি পোষ্যপুত্র নিতে এক প্রকার বাধ্যই হই। আমার করিম আমারই সহোদর ভাইয়ের 3য় পুত্র। খোদার ইচ্ছায় তার 8টি ছেলে আর 2টি মেয়ে। করিম তাদের মধ্যে 3য়। সে অবশ্য আমাকেই তার বাবা, আমার স্ত্রীকেই তার মা বলে জানে। যখন তার 6 মাস বয়স তখন থেকে আমরা তাকে লালন পালন করছি। আপনার ভাই জীবিত আছে? আগে হ্যাঁ, আছেন। তিনি কোথায় থাকেন? হুগলি, তবে সম্প্রতি তিনি আমাদের বাড়িতেই এসেছেন। আপনার ছেলের নিরুদ্দেশের কারণ কিছু বলতে পারেন? বুধবার সন্ধ্যের পর একজন ভদ্রলোক আমাদের বাড়িতে এসে আমার হাতে একখানা চিঠি দেন। চিঠির ওপরে হাতের লেখা যেটা আছে তার সাথে আমার ভাইয়ের হাতের লেখার বেশ মিল আছে দেখি। চিঠিটা খুলে পড়ে দেখি, হ্যাঁ, তারই চিঠি। চিঠিতে লেখা ছিল যে তিনি সাংঘাতিক অসুস্থ, তাই করিমের সাথে একবার দেখা করা তার খুব ইচ্ছা। আমিও পত্রবাহকের সাথেই তাকে পাঠিয়ে দিই। আমিও তার অনুরোধ পড়ে কোনো রকম সন্দেহ না করে তখনই সেই ভদ্রলোকের সঙ্গে করিমকে পাঠিয়ে দিই।
যাওয়ার সময় তাকে বারংবার বলেও দিই যেন সে সেখানে পৌঁছে তার বাবার শরীরের অবস্থা জানিয়ে আমাকে একটা চিঠি লেখে। করিম আমার কথা সম্মত হয়ে সেই অপরিচিত লোকের সাথে হুগলি চলে যায়। তারপর আর আমার কাছে ফিরে আসেনি। তার কোনো চিঠিও আসেনি, কোনো চিঠি আসেনি। আজ তো শনিবার, তার মানে বুধবার রাতেই করিমের হুগলি পৌঁছানোর কথা। তাই যদি সে বৃহস্পতিবার কিংবা শুক্রবারেও চিঠি লিখত, তাহলেও তো আপনি সে চিঠি এতক্ষণে পেয়ে যেতেন, কারণ এখান থেকে হুগলির তো মাত্র একদিনের ডাক। আমিও সেই জন্যে সেখানে কোনো চিঠি পাঠাইনি। ভেবেছিলাম আমার ভাইয়ের নিশ্চয়ই খুব অসুখ, তাই করিম হয়তো ব্যস্ত আছে, চিঠি লিখবার সময় পাইনি। কিন্তু আজ বেলা 1টার পর আমি ঘরে বসে আছি, এমন সময় আমার ভাইয়ের মানে করিমের আসল বাবা হঠাৎ সেইখানে এসে উপস্থিত হন আর করিমের কথা জিজ্ঞেস করেন। বুধবার যিনি সাংঘাতিক অসুস্থ ছিলেন, তিনি হঠাৎ শনিবার এতটা পথ এত দূর থেকে এত পরিশ্রম করে এখানে এসে উপস্থিত হলেন। আমার প্রথমটা দেখে যেন বিশ্বাসই হচ্ছিল না। আমার স্ত্রী গত বছর ওলায় ওঠায় মারা গিয়েছিলেন। একমাত্র করিম ছাড়া আমার এই বিশাল বাড়িতে আর কোনো আত্মীয় স্বজন নেই। সেই দুপুরবেলা নির্জন বাড়িতে আমার ভাইকে দেখে আমি প্রথমটা বেশ ভয় পেয়ে গেছিলাম। ভেবেছিলাম তার প্রেত এসে হয়তো উপস্থিত হয়েছে। এই মনে করে আমি প্রথমে কোনো কথাও বলতে পারিনি। আমার তরফ থেকে উত্তর না পেয়ে আমার ভাইয়ের হয়তো কিছু সন্দেহ হয়। তিনি আবারও করিমের কথা জিজ্ঞেস করলেন। তখন আমার সন্দেহ দূর হয় আর বুঝতে পারি তিনি সত্যিই আমার ভাই। তখন আশ্চর্য হয়ে আমি বলি যে, এ কি শুনলাম আপনি নাকি খুব অসুস্থ? হ্যাঁ, আমি অসুস্থ? কে বললো এসব? যাকে সেসব কথা এখন ছাড়ো, কিন্তু আমার করিম কোথায় বলো? আপনি আমাকে করিমের কথা জিজ্ঞেস করছেন? আপনি তো আমাকে চিঠি পাঠিয়েছিলেন এবং এই চিঠির মতোই তো আমি করিমকে পত্রবাহকের সাথে হুগলি পাঠিয়ে দিয়েছি। কি চিঠি? কে তোমাকে চিঠি পাঠিয়েছে? কোথায় সেই চিঠি দেখি? আমি তখন চিঠি বার করে আমার ভাইয়ের হাতে দিলাম। বললাম, এই তো আপনার প্রাণের গঙ্গাধর এই চিঠিটা এনেছিল। গঙ্গাধর মানে হিন্দু? তুমি তো ভালো করেই জানো কোন হিন্দুর সাথে আমার কোনো সদ্ভাব নেই। পৌত্তলিকদের সঙ্গে আমি কোনো সংস্রব রাখতে চাই না, আর আমি তোমার এইসব কথাও শুনতে চাই না। তুমি আমার করিমের সাথে কি করেছো তাড়াতাড়ি বলো। এসব কি বলছেন আপনি? সেই ছোটবেলা থেকে আমি তাকে মানুষ করেছি। সে আমার নিজের ছেলে না হলেও তার থেকে কিছু কম ছিল না। করিম ছাড়া এ জগতে আমার কেউ নেই। আপনি আমার উপর মিথ্যে সন্দেহ করছেন। আমি সত্যি সত্যি বুধবার রাত থেকে এই বিষয়টা সম্বন্ধে কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। তাকে সব কথা জানিয়ে আমি কাঁদতে লাগলাম। আমার কান্না থেকে আমার ভাই বুঝতে পারলেন যে আমি তাকে সত্যিই কথা বলছি। তখন দুজনে পরামর্শ করে চারদিকে খোঁজ করলাম, কিন্তু করিমের কোনো খবর পেলাম না। অবশেষে হতাশ হয়ে আপনাদের কাছে এসেছি। এখন আপনি করিমের মা বাপ, আপনি আমার ছেলেকে এনে দিন হুজুর, আমার ছেলেকে এনে দিন, আমার ছেলেকে এনে দিন। আচ্ছা আচ্ছা, আপনি শান্ত হন। আচ্ছা, আপনার এই ভাইয়ের নাম কি? আর আজ হঠাৎ তিনি আপনার কাছে এসেছিলেন কেন? আমার ভাইয়ের নাম সালামত খাঁ। তিনি মাঝে মাঝে আমার আর আমার ছেলের খবর নিতে আসেন। আজ বোধহয় তিনি সেই কারণেই এসেছিলেন। বুঝলাম। আচ্ছা, তোমার ছেলের গায়ে কি কোনো রকম মূল্যবান গয়না বা সেরকম কিছু ছিল? আগে সেরকম কিছু না, তবে তার গলায় একটা প্রবালের মালা ছিল। মালাটার দাম বেশি নয় বটে, কিন্তু ওই ধরনের প্রবাল আজকাল আর সহজে দেখা যায় না। আপনার কি কোনো শত্রু আছে? আগে না, আর থাকলেও জানি না। আমি খুব একটা বেশি লোকের সাথে মিশি না। নিজের জমিদারি হিসেবপত্র করি আর নিজের মতোই থাকি। অবসরও খুব সামান্যই পাই, তাই আমার বন্ধু বা শত্রু কেউ নেই বলতে পারেন। আপনার ভাই মানে সালামত খাঁর কোনো শত্রু আছে কি? আগে সে কথা আমি তো ঠিক মতো বলতে পারবো না, তবে আপনি অনুমতি করেন তাহলে কাল তাকে আপনার কাছে নিয়ে আসতে পারি।
সে আমি পরে দেখছি। আপাতত বলুন তো, আপনার কি কারোর ওপরে সন্দেহ হয়? দেখুন, করিমের বয়স কম হলেও সে খুব ধার্মিক। আমি তাকে কখনো তার সমবয়সী ছেলেদের সাথে খেলতে দেখিনি, বরং যখনই অবসর পেত তখনই কোনো মুসলমান ফকিরের কাছে গিয়ে ধর্ম বিষয়ে নানা প্রশ্ন করত। মুসলমান ফকিররাও তাকে খুব ভালোবাসতেন। তারা তাকে একদিন না দেখতে পেলে আমার বাড়িতে এসে তার খোঁজ করতেন। করিম কেমন করে ফকিরদের সাথে মিশত? আর এত ফকিরই বা কোথায় পেত সে? আমাদের বাড়ি থেকে একটু দূরেই একটা মসজিদ আছে। অনেক মুসলমান ফকির সেই মসজিদে আসেন, আর করিম খবর পেলেই তাদের সাথে দেখা করে, আমাদের ইসলাম ধর্মের বিষয়ে আলোচনা করে। হুজুর, আপনি দয়া করে একবার আমার বাড়িতে পায়ের ধুলো দেন হুজুর, তাহলে আমার দৃঢ় বিশ্বাস খুব তাড়াতাড়ি রহস্য ভেদ হবে হুজুর। আচ্ছা, ঠিক আছে, আমি কাল সকালে আমার একজন বিশ্বাসী লোককে আপনার বাড়িতে পাঠিয়ে দেবো, আর নিজে বিকালে যাব। তখন গিয়ে সব দেখে শুনে যা ঠিক লাগে তার বন্দোবস্ত করব। অনেক ধন্যবাদ হুজুর, অনেক ধন্যবাদ। আমি তাহলে আজ আসি। আসুন। পরদিন সকালে প্রিয়নাথ তার হেড কনস্টেবলকে মলঙ্গায় মোহাম্মদ আবদুলের বাড়িতে পাঠিয়ে দিলেন। এই সময় কলকাতার দক্ষিণে খিদিরপুর নামে একটা জায়গায় জাহাজ মেরামত করার জন্য একটি ডক তৈরি হচ্ছিল। কিছুদিন আগে একটা জনশ্রুতি শোনা গিয়েছিল যে কন্ট্রাক্টর বাবুরা কোনোভাবেই ওই ডক তৈরি করতে পারছেন না। যে অংশ আজ তৈরি হচ্ছে, পরের দিন সকালে আশ্চর্যভাবে দেখা যাচ্ছে যে তা সম্পূর্ণ ভেঙে গেছে। বারবার এভাবে ভেঙে যাওয়ায় কন্ট্রাক্টরদেরও যথেষ্ট ক্ষতি হচ্ছিল। অবশেষে তারা স্থির করে যে কোনো ধার্মিক বালকের মাথা এই ডকের ভিত্তি স্থাপনের সময় না দিলে ডক প্রস্তুত করা যাবে না। এই কথা শুনে অনেকেই ভয় পেয়ে গিয়েছিল এবং সকলেই নিজের নিজের ছেলেকেও সাবধানে রাখতে লাগল। কিন্তু তখনও পর্যন্ত কোনো অভিযোগ শোনা যায়নি। প্রিয়নাথের মনে নানান চিন্তা ঘুরপাক খাচ্ছিল। তিনি ভাবছিলেন, মোহাম্মদ আবদুল যখন করিমের নিরুদ্দেশের কথা বললেন, তিনি তো এরকম কিছু সন্দেহের কথা তুললেন না। তার ভাই সালামত হুগলিতে থাকেন, সম্ভবত সেখান পর্যন্ত একথা গিয়ে পৌঁছায়নি। সুতরাং তিনি এ বিষয়ে সন্দেহ নাই করতে পারেন। কিন্তু মোহাম্মদ আবদুল তো কলকাতায় থাকেন, তিনি নিশ্চয়ই একথা শুনেছিলেন। তাহলে তিনি সন্দেহ করলেন না কেন? মোহাম্মদের মুখে করিমের চরিত্র সম্বন্ধে যা শুনলাম, তাতে করিম যে একজন ধর্মভীরু ছেলে সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই। তারপরেও তার মনে সন্দেহ দানা বাঁধল না। এর কারণ কি হতে পারে? অনেকক্ষণ ধরে এইসব চিন্তা করে অবশেষে প্রিয়নাথ স্থির করলেন যে মলঙ্গায় গিয়ে তিনি স্বয়ং এ বিষয়ে তদন্ত করবেন। বেলা 11টার পর প্রিয়নাথ থানা থেকে বের হলেন এবং খিদিরপুরের দিকে যাত্রা করলেন। সৌভাগ্যক্রমে সামনেই একটা ভাড়াটে গাড়ি দেখতে পেলেন। তাতে চেপে প্রায় দুপুর 2টো নাগাদ সেই ডক প্রস্তুত হচ্ছিল যেখানে, সেইখানে গিয়ে তিনি উপস্থিত হলেন। পাছে কেউ তার উপর সন্দেহ করে এই ভেবে তিনি পুলিশের বেশে যাননি, সঙ্গে কোনো কনস্টেবলও নেননি। কন্ট্রাক্টরদের সঙ্গে দেখা করাই তার উদ্দেশ্য ছিল। সেখানে পৌঁছে একজন কর্মচারীর কাছে খোঁজ নিয়ে তিনি জানতে পারলেন যে কন্ট্রাক্টর বাঙালি, কাছেই একটা বাড়িতে তার অফিস। তিনি তখন অফিসেই ছিলেন, সুতরাং তার সঙ্গে দেখা করতে প্রিয়নাথকে বিশেষ বেগ পেতে হলো না। সৌভাগ্যক্রমে সেই কন্ট্রাক্টর সদাশিব বাবু প্রিয়নাথের পরিচিত ছিলেন। তাকে সাধারণ বেশে দেখে তিনিও বেশ আশ্চর্য হলেন। ভাবলেন বুঝি ছদ্মবেশে প্রিয়নাথ কাউকে গ্রেফতার করতে এসছেন। ডকে অনেক লোক কাজ করে, তাদের মধ্যে বদমাইশের অভাব নেই, সুতরাং তার অনুমান খুব একটা অযৌক্তিক ছিল না। কিছুক্ষণ কথাবার্তার পর সদাশিববাবু প্রিয়নাথকে নিয়ে তাদের প্রধান কর্মচারী রাজারামের কাছে গেলেন।
রাজারাম তাদের সঙ্গে নিয়ে ডকের যে অংশে কাজ সম্পন্ন হচ্ছিল এবং যে অংশের কাজ সবে আরম্ভ হয়েছিল সেই সমস্তটা ঘুরে ঘুরে দেখাতে লাগলো। সে অতি অদ্ভুত ব্যাপার, দেখবার মতো একটা জিনিস বটে। অনেক বড় বড় ইঞ্জিনিয়ারদের বুদ্ধি ছাড়া যে এই কাজ সম্ভব নয় তা দেখলেই বোঝা যায়। অসংখ্য ছুতোর, রাজমিস্ত্রি, কামার সেই বিশাল কর্মযজ্ঞে নিযুক্ত। কোথাও গাঁথনি দেওয়া হচ্ছে, কোথাও কাঠের কাজ হচ্ছে, আবার কোথাও বা লোহার বড় বড় পাত ওপরে তোলা হচ্ছে। রাজারাম যখন তাদের নিয়ে ফিরে আসছিল সেই সময় সদাশিব বাবু একটা প্রাচীর লক্ষ্য করে রাজারামকে বললেন, রাজারাম, এসব কি? এরকম কাজের মজুরি তো আমি দেবই না, আর তাছাড়া যে এই কাজ করেছে তাকে 2 দিনের বেতন জরিমানা করব। ছি ছি, এইরকম বাজে কাজ তোমার নজরে পড়েনি? রাজারাম অত্যন্ত আশ্চর্য হল। তারপর নির্দিষ্ট স্থানে গিয়ে সে দেখল সত্যি সত্যি সেখানকার প্রাচীর বেশ বাঁকাভাবে উঠেছে। সে খুবই লজ্জিত হল, বলল, আগে এদিকটায় নেপাল মিস্ত্রি কাজ করে, তো লোকটা এত ভালো কাজ করে যে তার কাজ কখনো দেখতে হয় না, সেজন্যই আর এদিকে পরীক্ষা করতে আসিনি। এখন দেখছি নেপালের ওপর বিশ্বাস করে খুব অন্যায় করেছি। আমি আজই এর কৈফিয়ত তলব করব। মনে থাকে যেন। আগে। এরপর আরও কিছুক্ষণ সব দিকটা ভালো করে দেখে শুনে সেই বেশেই প্রিয়নাথ মলঙ্গায় চলে গেলেন। হেড কনস্টেবলটি সেখানেই তার অপেক্ষা করছিলেন। তাকে দেখে কাছে আসতে প্রিয়নাথ জিজ্ঞেস করলেন, কি কিছু পেলে? তিনি একখণ্ড প্রবালের মালা প্রিয়নাথের হাতে দিলেন, বললেন, এই যে এটা, আর ওই মাঠের আশেপাশে আর একখানা খণ্ড পড়ে আছে। চারদিকে খোঁজ করে মসজিদের পাশের মাঠে 2 খণ্ড মালা দেখতে পাই। 1 খণ্ড আপনাকে আর মোহাম্মদকে দেখানোর জন্য এনেছি, আর 1 খণ্ড যে জায়গায় থেকে পেয়েছি সেখানে চিহ্ন হিসেবে রেখে এসেছি। বাহ, খুব ভালো কাজ করেছো। আর কিছু জানতে পেরেছো কি? হ্যাঁ, কিছুদিন আগেই মাঠে একদল ফকির বাস করত। শুনলাম তারা মক্কা যাত্রার খরচপত্র তোলার জন্য প্রত্যেক মসজিদ থেকে ভিক্ষা নিত। যেদিন করিম খাঁ ওই অপরিচিত লোকের সাথে হুগলি যাত্রা করে, ওই ফকির দলও সেই দিনই এই স্থান ত্যাগ করে চলে যায়। মোহাম্মদ আব্দুল যদিও আগেই সেই প্রবালের হার দেখেছিলেন, তবুও প্রিয়নাথ তাকে আবার সেটা দেখিয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা, এটা কি করিমেরই হার? হ্যাঁ হ্যাঁ, এটাই করিমের গলায় ছিল। বাছার নিশ্চয়ই আবার আর নেই, তা আগে কেউ নিশ্চয়ই ভুল করেছে। প্রিয়নাথেরও সেই রকমই মনে হচ্ছিল যে করিম খাঁ আর জীবিত নেই, কিন্তু পাছে সে কথা বললে আব্দুল আরও ভেঙে পড়েন, সেই জন্য প্রিয়নাথ তখন আর কিছু বললেন না। এরপর তিনি হেড কনস্টেবলটিকে বললেন, আচ্ছা চলো, এই হারের অন্য খণ্ডটা কোথায় আছে সেখানে নিয়ে চলো। হ্যাঁ চলুন। এই বলে তিনি হেড কনস্টেবলের পেছন পেছন যেতে লাগলেন। যথাস্থানে পৌঁছে দেখলেন তখনও সেখানে হাড়ের 1 খণ্ড পড়ে রয়েছে। প্রিয়নাথ সেই অংশটা তুলে নিলেন এবং 2টো অংশ মিলিয়ে দেখলেন প্রবালগুলো একই ধরনের, অর্থাৎ 2টি খণ্ড যে একই হাড়ের অংশ তা বুঝতে আর বাকি রইল না। তখন হেড কনস্টেবলকে অন্য একটা কাজে দূরে পাঠিয়ে দিয়ে প্রিয়নাথ সেই স্থানে বসে পড়লেন এবং কিছুক্ষণ ওইখানেই অনুসন্ধান করতে লাগলেন। হাড়ের 2য় অংশ যেখানে পড়েছিল সেখানে অনেকগুলো পায়ের চিহ্ন দেখতে পাওয়া গেল, কিন্তু তা থেকে খুব একটা কিছু উপকার হলো না। তখন সন্ধ্যা হতে আর বেশি দেরি ছিল না। প্রিয়নাথ সেই আলোতেই জায়গাটা তন্ন তন্ন করে অনুসন্ধান করলেন। 2-1বার পায়ের ছাপ অনুসরণ করে কিছুটা দূরেও গেলেন, কিন্তু সে বেশি দূর নয়, কারণ খানিকটা যাওয়ার পরেই পায়ের চিহ্নগুলো এতটাই অস্পষ্ট হয়ে গিয়েছিল যে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও তা ঠিকমতো দেখা যাচ্ছিল না। এইভাবে অনুসন্ধান করে যথাস্থানে ফিরে আসা মাত্র সেই হেড কনস্টেবলের সাথে তার দেখা হলো। প্রিয়নাথ জিজ্ঞেস করলেন, যে ফকিরের দল এখান থেকে চলে গেছে তারা কবে গেছে বা কোন দিকে গেছে কিছু জানতে পারলে?
আমি সেই খোঁজই করছিলাম। সেদিন করিম খাঁ সেই অপরিচিত লোকের সাথে চলে যায়। ফকির দলও সেই দিনই এখান থেকে চলে যায়। এখানকার মসজিদের অধ্যক্ষের মুখে শুনেছিলাম তারা হাওড়ায় গেছে। সেখানে 4-5 দিন মসজিদে ভিক্ষা করে বোম্বে চলে যাবে। তারপর বোম্বে থেকে নাকি মক্কা যাবে। হেড কনস্টেবলের কথা শুনে প্রিয়নাথ তখনই হাওড়ার ম্যাজিস্ট্রেটের কাছে একটা টেলিগ্রাম করলেন। লিখলেন, একদল ফকির মসজিদে ভিক্ষা করার জন্য গত বুধবার কলকাতা ত্যাগ করেছে। যদি তাদের কোনো সন্ধান পান তাহলে তাদের নজরবন্দি করে রাখবেন। অনেকের বিশ্বাস এই যে তারা করিম খাঁ নামে এক বালককে কৌশলে তাদের সঙ্গে নিয়ে গেছে। যদি সেই বালকের কোনো সন্ধান পাওয়া যায় তাহলে তাকে উদ্ধার করে অন্যান্য ফকিরদের গ্রেপ্তার করবেন। সন্ধ্যার সময় এই টেলিগ্রাম লিখে নিকটস্থ টেলিগ্রাম অফিসে পাঠিয়ে দিয়ে প্রিয়নাথ হেড কনস্টেবলকে নিয়ে বাসায় ফিরে এলেন। সোমবার বেলা 1টার সময় হাওড়ার ম্যাজিস্ট্রেটের উত্তর এলো। তিনি লিখেছেন যে একদল ফকির বুধবার রাতে হাওড়ার প্রধান মসজিদে এসে আশ্রয় গ্রহণ করেছে। তাদের দেখে সত্যি সত্যিই ধার্মিক বলে মনে হয়। কোনো বালককে তাদের সঙ্গে দেখতে পাওয়া যায়নি। তাদের সকলের বয়সই 50-এর বেশি, আর তাদের যা চেহারা বা আচার আচরণ তা দেখে তাদের ভণ্ড বলে মনে হয় না। তবু যদি আদেশ হয় তাহলে তাদের গ্রেপ্তার করা যেতে পারে। আপাতত তাদের নজরবন্দি করে রাখা হয়েছে। হাওড়ার ম্যাজিস্ট্রেট একজন বিচক্ষণ মানুষ। তিনি যখন ফকিরদের উপর কোনো রকম সন্দেহ করেননি তখন নিশ্চয়ই তারা অসৎ লোক নয়। যদিও করিম খাঁ যেদিন এই অপরিচিত ব্যক্তির সাথে চলে গেছে সেই দিনেই তারাও এখান থেকে চলে গেছে। তবুও দুটি ঘটনার মধ্যে যে কোনো যোগ আছেই এমনটা তো নাও হতে পারে। এই ভেবে প্রিয়নাথ হেড কনস্টেবলকে ডেকে সেই টেলিগ্রামের কথাটা বললেন। হেড কনস্টেবলটির দৃঢ় বিশ্বাস ছিল যে ইচ্ছায় হোক বা অনিচ্ছায় করিম খাঁ সেই ফকিরদের সাথেই চলে গেছে। কিন্তু হাওড়ার ম্যাজিস্ট্রেটের উত্তর পেয়ে তার সেই বিশ্বাস দূর হয়ে গেল এবং তিনিও আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, তাহলে করিম গেল কোথায়? সে কথা এখন তোমায় বলতে পারছি না, তবে আশা করছি 2-1 দিনের মধ্যেই এই ভয়ানক রহস্য ভেদ করতে সক্ষম আমি হব। এরপর প্রিয়নাথ পুলিশের পোশাক গায়ে চাপিয়ে সেই হেড কনস্টেবলটিকে নিয়ে পুনরায় খিদিরপুরে গেলেন। পথে কনস্টেবলটি অনেক কথা তাকে জিজ্ঞেস করলেন, কিন্তু তিনি তার একটারও উত্তর দিলেন না। যখন তারা ডকের কাছে এসে উপস্থিত হলেন তখন বেলা প্রায় 4টে। রাজারাম ব্যস্তভাবে কোথাও যাচ্ছিল। এমন সময় তার সাথে প্রিয়নাথদের দেখা হলো। তাকে ব্যস্ত দেখে প্রিয়নাথ জিজ্ঞেস করলেন, এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ রাজারাম? রাজারাম তাঁর দিকে তাকিয়ে প্রথমটা তাকে চিনতে পারলেন না, কিন্তু কিছুক্ষণ পর বলল, আপনি পুলিশের লোক? এই তবে সেদিন অন্য বেশে এসেছিলেন কেন আপনি? হ্যাঁ, পুলিশের লোক বলে সবসময় যে একই পোশাক পরতে হবে তেমনটা তো নয়। তাদেরকেও তো মাঝে মাঝে বেশ পরিবর্তন করতে হয় বই কি। কিন্তু তা বলে তোমার মতো বিচক্ষণ লোককে কি আর সহজে ফাঁকি দেওয়া যায়? এই তো আজ আমার বেশ অন্য হলেও তুমি তো আমায় ঠিক চিনতে পেরেছ। এখন বলো তো, এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছিলে? আজকের কাজ কি শেষ হয়ে গেছে? রাজারামও হাসল বটে, কিন্তু সেই হাসিতে আনন্দ ছিল না। শুকনো হাসি হেসে সে উত্তর দিল, আগে হ্যাঁ, এইমাত্রই আমার আজকের কাজ শেষ হলো। এখন বাসায় খেতে যাচ্ছি। আসলে আমাকে খুব সকালেই এখানে আসতে হয়, তো সারাদিনের মধ্যে একটুও সময় পাই না যে সময় মতো একটু খাওয়া দাওয়া করব। যতক্ষণ না কাজ শেষ হয় ততক্ষণ খেতে যেতে পারি না। আজকের কাজ এইমাত্র শেষ হতেই বাসায় ফিরে যাচ্ছি। তাহলে আজ আর এখানে আসবে না? আসবো না? সে কি, এই যতক্ষণ না সূর্যদেব অস্ত যান ততক্ষণ তো আমার নিষ্কৃতি নেই। আমায় এখানে উদয়স্ত কাজ করতে হয়। তবে যে বললে কাজ শেষ হয়ে গেছে? আগে হ্যাঁ, একটা কাজ তো শেষ করেছি। কুলিদের সঙ্গে আর খাটতে হবে না, এই যা। কিন্তু আজ কি করলাম তার একটা হিসেব তো দিতে হবে। কার কাছে হিসাব দিতে হয়? আগে বাবুর কাছে, মানে ওই সদাশিব বাবুর কাছে। আসলে তিনিই তো আমার ওপর সমস্ত কাজের ভার দিয়ে নিশ্চিন্তে রয়েছেন। এবার আমি যদি প্রতিদিন তাকে কাজের হিসেব না দিই তাহলে তিনি জানবেন কিভাবে যে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করবার জন্য আর লোক নিযুক্ত করতে হবে কি না। বাহ রাজারাম,
তুমি সত্যিই একজন উপযুক্ত লোক। যে কোনো কাজ হোক না কেন তোমার ওপর ভার দিয়ে নিশ্চিন্তে থাকা যায়। প্রিয়নাথের মুখে সুখ্যাতি শুনে রাজারাম আনন্দিত হল। তারপর তাকে নমস্কার করে বিদায় নিল। রাজারাম চলে গেলে প্রিয়নাথ সদাশিব বাবুর সাথে দেখা করলেন। তিনি তাকে দেখতে পেয়ে হাসতে হাসতে সাদরে অভ্যর্থনা করলেন এবং বসতে বললেন। ডক নির্মাণের বিষয়ে সদাশিব বাবুর যথেষ্ট জ্ঞান ছিল। তিনি এই সম্বন্ধে অনেক কথা বললেন। শেষে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার ভায়া, আজকাল ঘন ঘন যে এখানে পায়ের ধুলো পড়ছে, কোনো শিকার টিকার আছে নাকি? তার প্রশ্ন শুনে প্রিয়নাথ চারিদিকে একবার দেখে নিলেন। দেখলেন যে ঘরের মধ্যে কোনো লোক নেই, কিন্তু বাইরে কে যেন পায়চারি করছে। তার সন্দেহ হল। তিনি উঠে দাঁড়ালেন এবং পা টিপে টিপে দরজার দিকে গেলেন। কিছু দূর যেতে না যেতেই দেখলেন একটা লোক সেখান থেকে চলে যাচ্ছে। তখন তিনি বাইরে গেলেন। তারপর যা দেখলেন তাতে রীতিমতো আশ্চর্য হলেন। দেখলেন সেই লোকটা আর কেউ নয়, রাজারাম। কিছুক্ষণ আগেই যে তার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় খেতে গিয়েছিল, এখনো 10 মিনিটও হয়নি, এর মধ্যেই সে খেয়ে দিয়ে ফিরে এলো। নাকি সে এখনো বাসাতেই যায়নি? প্রিয়নাথের বেশ সন্দেহ হল। তিনি তাড়াতাড়ি রাজারামের কাছে গেলেন, জিজ্ঞেস করলেন, এ কি রাজারাম, তুমি এখানে? এই যে বললে বাসায় খেতে যাবে। আগে হ্যাঁ, কিন্তু মানে আসলে একটা দরকারি কথা বাবুকে বলতে ভুলে গিয়েছিলাম, সেটাই বলবার জন্য তার কাছে আসছিলাম। এবার আপনি ঘরে রয়েছেন দেখে ঘরের ভেতরে যেতে আর সাহস হচ্ছিল না। মনে করেছিলাম আপনি বেরোলে তারপর না হয় যাব, সেই জন্যই দরজার কাছে পায়চারি করছিলাম। তাহলে তুমি চলে যাচ্ছিলে কেন? আপনাদের কথাবার্তা দেখে মনে হলো আপনি এক্ষুনি উঠবেন না, আরও কিছুক্ষণ গল্পগুজব করবেন, তাই মনে করলাম যে না, তাহলে খাওয়া সেরে এসেই বলবোক্ষণ। রাজারাম যেভাবে কথাগুলো বলল তাতে তার ওপর সন্দেহ হওয়া উচিত নয়, কিন্তু তবু যেন প্রিয়নাথের মনে একটা খটকা থেকেই গেল। রাজারামের কথাগুলো যেন পুরোপুরি সত্যি বলে মনে হচ্ছিল না তার, বরং মনে হচ্ছিল সে যেন ইচ্ছা করেই তাদের কথোপকথন শুনতে এসেছিল। যাই হোক, তাকে আর কোনো কথা না বলে আর আবারও তার কাজের প্রশংসা করে প্রিয়নাথ তাকে বিদায় দিলেন। কিন্তু একজন হেড কনস্টেবলকে ইশারা করলেন রাজারামকে নজরবন্দি করে রাখতে। কনস্টেবলটি যথেষ্ট চতুর। প্রিয়নাথের সংকেত বুঝতে পেরে তখনই তিনি দূর থেকে রাজারামকে অনুসরণ করলেন। এদিকে প্রিয়নাথের ফিরে আসতে দেরি হওয়ায় সদাশিববাবু তাকে কারণ জিজ্ঞেস করলেন। তখন প্রিয়নাথ সবটাই খুলে বললেন। সবটা শুনে সদাশিববাবু বললেন, রাজারাম বেশ কাজের লোক বটে, কিন্তু মাঝে মধ্যেই বিনা কারণে আমাকে অত্যন্ত বিরক্ত করে। সামান্য কারণে ভয় পেয়ে যায় এবং তার এখানে এসে সেসব বলে সময় নষ্ট করে। সে নিশ্চয়ই তেমনই কোনো কথা বলতে এসেছিল, তোমাকে দেখে পালিয়ে গেছে। সদাশিববাবুর কথাতে কিন্তু প্রিয়নাথের সন্দেহ গেল না, বরং রাজারামের ওপর যে তার সন্দেহ হয়েছিল তা যেন উত্তরোত্তর বাড়তে লাগল। তার মনে এই ধারণাই বদ্ধমূল হল যে রাজারাম তাদের কথোপকথন শুনবার জন্যই তাদের দরজার কাছে দাঁড়িয়েছিল এবং হঠাৎ ধরা পড়ে পালিয়ে গেছে। সূর্য অস্ত যাওয়ার কিছু আগে রাজারাম খাওয়া দাওয়া সেরে ফিরে এলো। এবার সে আর বাইরে দাঁড়ালো না, একেবারে ঘরের ভেতর ঢুকে এলো। তারপর সদাশিববাবুর কাছে গিয়ে বলল, বাবু একটা কথা আছে, যদি অনুমতি করেন তো বলি। কিন্তু এই বলে সে প্রিয়নাথের দিকে তাকালো। সদাশিববাবু তার মনের ভাব বুঝতে পারলেন এবং বললেন, দেখো রাজারাম, এই বাবু আমার পরম বন্ধু। ছোটবেলা থেকে আমরা একই স্কুলে পড়েছি। বোধহয় আমাদের দুজনের বয়স যখন 10 বছর, তখন থেকে আমরা একে অপরকে চিনি। তাই তুমি এর সামনেই সব কথা বলতে পারো। আমি অনেক বিষয় এর পরামর্শ নিয়ে থাকি। রাজারাম অপ্রতিভ হয়ে লজ্জায় মাথা নিচু করল। তারপর খুব বিনীতভাবে বলল, না জেনে বলে ফেলেছি বাবু, গরিবের অপরাধ নেবেন না, মাফ করবেন।
প্রিয়নাথ এতক্ষণ কোনো কথা বলেননি, কিন্তু রাজারামকে লজ্জিত দেখে তিনি তার পক্ষেই সমর্থন করলেন। বললেন, রাজারাম তো কোনো অন্যায় কথা বলেনি, বিষয়কর্মের কথা তো গোপনে বলাই ভালো। আর আমার সাথে তোমার যে এত সদ্ভাব আছে এবং তুমি যে আমার কাছে কোনো কথাই গোপন করো না, সেসব রাজারাম কিভাবে জানবে? কথায় বলে দেওয়ালেরও কান আছে। সেই জন্যই সেই ভয়েই বোধ হয় রাজারাম আমার সামনে কোনো কথা বলতে সাহস করছিল না। এই শুনে রাজারামও মনে হলো বেশ সন্তুষ্ট হলো এবং তার কথাগুলো বলবার জন্য উদ্গ্রীব হয়ে উঠল। কিন্তু সদাশিববাবু তাকে বাধা দিলেন, বললেন, এখন নয় রাজারাম, ইনি এই একটা অদ্ভুত কথা বলছিলেন, তুমি আসাতে চুপ করে গেছেন। আগে এর ঘটনাটা শুনতে দাও, তারপর তোমার কথা শুনবো। এই বলে সদাশিব প্রিয়নাথের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, তারপর কি হলো ভায়া? করিম খাঁকে তো কোথাও পাওয়া গেল না। আমি নিজে থেকে অনেক খুঁজলাম, নানা জায়গায় লোক পাঠালাম, কিন্তু কিছুতেই কোনো খোঁজ মিলল না। করিম খাঁর বাড়ি কোথায়? মঙ্গলায়। সে মোহাম্মদ আব্দুল খাঁর পালিত পুত্র। আচ্ছা, তবে যখন তোমার হাতে তার তদন্তের ভার পড়েছে, তখন তোমাকেই যেন তেন প্রকারে একটা উপায় তো করতেই হবে না? তা কি করবে, কিছু ঠিক করেছো? রাজারাম খুব মনোযোগের সাথে তাদের কথা শুনছিল। করিম খাঁ এবং মোহাম্মদ আব্দুলের নাম শুনে হঠাৎ সে যেন চমকে উঠল। তারপরেই নিজেকে সামলে নিয়ে হাসতে হাসতে বলল, ব্যাপার কি? কোম্পানির রাজ্যে দিনের বেলা ছেলে চুরি গেল কি করে, তা তো বুঝতে পারলাম না। সদাশিববাবুর সম্পূর্ণ অনিচ্ছা সত্ত্বেও প্রিয়নাথ আবার সমস্ত ঘটনা আদ্যপান্ত রাজারামকে বললেন। তারপর বললেন, আমার দৃঢ় বিশ্বাস সেই ফকিররাই করিমকে কোথাও সরিয়ে দিয়েছে। আপনি অতি বিচক্ষণ মানুষ, আমারও তো শুনে তাই মনে হচ্ছে। তারা যে রাতে এখান থেকে চলে গেছে, সেই রাত থেকেই যখন করিম খাঁকেও পাওয়া যাচ্ছে না, তখন সেও যে ওই ফকির দলের সঙ্গেই গেছে সে বিষয়ে তো কোনো সন্দেহই নেই। আপনি যত শীঘ্র সম্ভব ওই ফকিরদের গ্রেপ্তারের নির্দেশ দিন, নইলে তারা তো পালিয়ে যাবে। পালাতে পারবে না। হাওড়ার ম্যাজিস্ট্রেট তাদের নজরবন্দি করে রেখেছেন। আমার সংকেত পাওয়া মাত্রই তাদের গ্রেফতার করা হবে। তাহলে এখনো দেরি করছেন কেন? আমি জানি মুসলমান ফকিররা কিন্তু অনেক রকম ভয়ানক কাণ্ড করে থাকে। আমিও তা জানি, কিন্তু কোনো বিষয়ে নিশ্চিতভাবে না জেনে কাউকে গ্রেপ্তার করার আদেশ তো আমি দিতে পারি না। তাহলে কবে তাদের ধরবার হুকুম দেবেন? সম্ভবত কাল দুপুরের পরে। কেন? এখনো একটা কথা জানতে পারিনি, দেরিটা সেই জন্যই হচ্ছে। রাজারাম আর কোনো কথা বলল না। প্রিয়নাথ তখন সদাশিববাবুর সাথে অন্যান্য বিষয়ে দু চারটে কথা বলে বিদায় নিলেন। করিম খাঁর বিষয়ে কি জানা যায় তা জানবার জন্য সদাশিববাবু প্রিয়নাথকে পরের দিন আবার সেখানে আসবার জন্য বারংবার অনুরোধ করলেন। প্রিয়নাথও তার কথা রাখবার চেষ্টা করবেন বলে সেদিনের মতো থানায় ফিরে এলেন। তিনি যখন থানায় ফিরলেন তখন বাজে রাত প্রায় 8টা। সরকারি কাজ শেষ করতে আরও 1 ঘন্টা কেটে গেল। তারপর খাওয়া দাওয়া শেষ করে তিনি এক নির্জন স্থানে বসে চিন্তা করতে লাগলেন। হেড কনস্টেবলটি সেই হাড়ের অংশ যেখানে পেয়েছিল সেই জায়গাটা পরীক্ষা করে যদিও কোনো রকম পায়ের চিহ্ন দেখতে পাইনি, তবুও এই অদ্ভুত রহস্যের একটা সূত্র পেয়েছিলাম। জিনিসটা তার কাছেই ছিল। তিনি সেটা বের করলেন। দেখলেন একটা দুয়ানি। আজকাল লোকে দুটো দুয়ানির রূপোর তার দিয়ে একত্রিত করে হাতের বোতাম তৈরি করে থাকে। প্রিয়নাথ যে দুয়ানি কুড়িয়ে পেয়েছিলেন তার মধ্যে একটা দাগ ছিল। সেই দাগ দেখে তার স্পষ্টই মনে হয় যে সেটা ওই রকমই কোনো একটা বোতাম থেকে খুলে পড়েছে। কিন্তু বোতামটা কার? নিশ্চয়ই তার এক হাতের বোতাম নষ্ট হয়ে গেছে এবং সে এখন 2 হাতে 2 রকম বোতাম ব্যবহার করছে। দ্বিতীয়ত, যদি ফকিরেরা করিম খাঁকে হত্যা করে থাকে আর যদি তার আগে করিমের গলার হাত ছিঁড়ে সে জায়গায় পড়ে থাকে, তাহলে হেড কনস্টেবল যে অংশ কুড়িয়ে পেয়েছিল তাতে তো কাদা লেগে থাকতো, কারণ সে রাতে এবং পরের দিন সকালে বৃষ্টি হয়েছিল। কিন্তু হাড়ের কোনো অংশেই কোনো রকম কাদা লাগাচ্ছিল না। তার মানে এই দাঁড়ায় যে বৃষ্টির পর সেটা ওখানে রাখা হয়েছিল। কিন্তু এই কাজ করলো কে?
দুয়ানিটা দেখে মনে হলো তাতেও কোনো কাদা লেগে নেই। নিশ্চয়ই সেটাও বৃষ্টির পরেই ওখানে পড়েছিল। কিন্তু এই বোতামটাই বা কার? হতে পারে এই বোতামটা যার, সেই ওই হাড়ের অংশ দুটো ওখানে ফেলে রেখেছিল। তৃতীয়ত, যখন সদাশিব বাবুর সাথে সেদিন সেই ডকের কাজ দেখতে গিয়েছিলাম এবং যে প্রাচীরের গাঁথনি বাঁকা ছিল সেই জায়গাটা ভালো করে পরীক্ষা করেছিলাম, সেখান থেকেও দু একটা জিনিস সঙ্গে এনেছিলাম। কতকগুলো পোড়া দেশলাইয়ের কাঠি এবং বাতির চর্বি। রাজারামের মুখে শুনেছিলাম তার লোকেরা সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কাজ করে, কিন্তু ওই দুটো জিনিস দেখে আমার স্পষ্ট মনে হলো যে সেই প্রাচীরটা সেই রাতেই তৈরি হয়েছে এবং সেটা বাঁকা হওয়ার সেটাই প্রধান কারণ। একে রাতে কাজ করা তাদের অভ্যাস নেই, তার উপর সেদিন খুব জোর বাতাস বইছিল, সেই কারণে নিশ্চিত ক্রমাগত আলো নিভে যাচ্ছিল, তাই অতগুলো দেশলাই নষ্ট হয়েছিল। আর পাঁচিলটাও বাঁকা তৈরি হয়েছিল, কারণ যে মিস্ত্রি ওই পাঁচিল গেঁথেছিল সে যে একজন পাকা লোক তা রাজারাম নিজেই বলেছিল। তাহলে তার কাজ এত খারাপ কেন হলো? তবে হ্যাঁ, অতি বিজ্ঞ লোকেরও ভুল হতে পারে। এরকম নানা চিন্তা করে প্রিয়নাথ তার কর্তব্য স্থির করলেন। যা ভেবেছিলেন তাতে যদিও তার বিশ্বাস ছিল না, তবুও তা যে সম্ভব সে বিষয়ে কোনো সন্দেহও ছিল না। এভাবে রাত 11টা বাজল। তখন তিনি হেড কনস্টেবলকে ডেকে কিছু উপদেশ দিয়ে বাড়ি ফিরে এলেন। পরদিন সূর্যোদয়ের আগেই তিনি আবার খিদিরপুর যাত্রা করলেন। যখন সেখানে পৌঁছালেন তখন সবে রোদ উঠেছে। অসংখ্য কর্মচারী ইতিমধ্যে নিজের নিজের কাজে নিযুক্ত হয়ে গেছে। পাঞ্চরুটের কিংবা খাবারের দোকানগুলো আগেই খোলা হয়ে গিয়েছিল। অনেক রকম বিক্রেতারা নিজের নিজের জিনিসপত্র বিক্রি করার জন্য ঘুরে বেড়াচ্ছিল। একজন বৈরাগী সর্বাঙ্গে ছাই মেখে হাতে রুদ্রাক্ষের মালা নিয়ে এক জায়গায় বসেছিল। কাছেই একজন ফকির মুসলমানের কাছ থেকে ভিক্ষা প্রার্থনা করছিল। এইসব দেখতে দেখতে প্রিয়নাথ সদাশিব বাবুর ঘরে প্রবেশ করলেন। অত সকালে তাকে খিদিরপুরে দেখে সদাশিব বাবু হেসে জিজ্ঞেস করলেন, ভায়া, আজকাল ঘন ঘন দেখা দিচ্ছ যে? তোমার মতো লোকের সাথে এত ঘনিষ্ঠতা তো ভালো নয়। ব্যাপার কি? রাতে কি ভালো ঘুম হয়নি? তোমার অনুমান মিথ্যা নয়। কাল রাতে সত্যি সত্যি ভালো ঘুম হয়নি। এবং শুধু কাল কেন, যতদিন না করিম খাঁ কোনো সন্ধান পাচ্ছি ততদিন আমার ঠিকমতো ঘুম হবে না। তা কিছু সুবিধা করতে পারলে? সেই ফকিরদের গ্রেপ্তার করবার আদেশ দিয়েছ? না ভায়া, এখনও সে হুকুম দিইনি। হাওড়ার ম্যাজিস্ট্রেট যেরকম উত্তর দিয়েছেন তাতে তাদের উপর সন্দেহ করা যায় না। সেজন্যই তো আজ এত সকালে তোমার কাছে এসেছি। আমার কাছে কেন? আমাকেও কি তোমার কোনো রকম সন্দেহ হয় নাকি? আরে না না, তোমার ওপর নয়। তবে আমার বিশ্বাস এখানেই করিমের সন্ধান পাওয়া যাবে। সে কি? করিমের বাড়ি মলঙ্গায়, এখান থেকে প্রায় 4 মাইল দূরে। আর যে লোক করিমকে নিয়ে গেছে সে হুগলি থেকে এসেছিল। তার সাথে এখানকার লোকের সম্পর্ক কি? সদাশিব বাবুর শেষের কথাগুলো শুনে ভালোই বোঝা গেল যে তিনি প্রিয়নাথের ওপর বিরক্ত হয়েছেন। কিন্তু এতে প্রিয়নাথের দোষ কি? যখন তার হাতে এসে এই তদন্তের ভার পড়েছে তখন তো তাকে প্রাণপণে চেষ্টা করতেই হবে। জগদীশ্বরের কৃপায় এ পর্যন্ত কোনো কেসে তিনি অকৃতকার্য হননি। গতরাতে তিনি অনেক ভেবেচিন্তে যা স্থির করেছেন আজ তা তাকে করতেই হবে। যদি তিনি সফল হন তো ভালো, নয়তো বন্ধুর কাছে তাকে অন্তত বিড়ম্বনায় পড়তে হবে বইকি। এই ভেবে তিনি উত্তর দিলেন, ভায়া, আমার ওপর বিরক্ত হলে কি করব বলো? আমাদের তো এটাই কাজ। কোনো একটা সামান্য সূত্র ধরে একটা বড় কাজ সম্পন্ন করতে হয়। যদি তুমি এই অবস্থায় পড়তে তাহলে তোমাকেও আমার মতোই কাজ করতে হতো। করিম খাঁর সঙ্গে তোমার কোনো লোকের কোনো রকম যোগাযোগ আছে কি না তা আমি জোর দিয়ে এখনই বলতে পারছি না, কিন্তু আমার সন্দেহ হচ্ছে তার সাথে এখানকার কোনো না কোনো লোকের বিশেষ সম্বন্ধ আছে। ঠিক আছে, প্রমাণ করো। যতক্ষণ না প্রমাণ করতে পারো ততক্ষণ কোনো কথা বলো না। সেই জন্যই তো আজ এত সকালে তোমাকে বিরক্ত করতে এসেছি।
কিন্তু প্রমাণ করতে হলে তোমার কিছুটা ক্ষতি হবে। কেন? আমার কিসে ক্ষতি হবে? আমি একটা জায়গার গাঁথনি ভাঙতে চাই। বলো কি? আর 10 দিন মাত্র সময় আছে। এই সময়ের মধ্যে যদি কাজ শেষ করতে না পারা যায় তাহলে আমাকে সর্বশান্ত হতে হবে। যতগুলো লোক এখন এখানে কাজ করছে তাদের দ্বিগুণ রোজ দিয়ে খাটালেও ওই সময়ের মধ্যে কাজ শেষ হবে না। সম্ভবত আরও কয়েকজন লোক নিযুক্ত করতে হবে। এই অবস্থায় আমি কি করে প্রস্তুত হয়ে যাওয়া অংশ নষ্ট করতে দেওয়ার অনুমতি তোমাকে দিতে পারি? তার জন্য তোমাকে কোনো রকম কৈফিয়ত দিতে হবে না। আমি নিজের কোনো ব্যক্তিগত কাজের জন্য তোমাকে এই অনুরোধটা করছি না, অথবা আমার কৌতূহল নিবারণ করার জন্যও এই কাজ করতে বলছি না। তুমি যার কাজ করছো আমিও তারই কাজ করছি, অর্থাৎ কোম্পানির। তাই আমার কাজের জন্য আমিই দায়ী থাকবো। ঠিক আছে, যদি তাই হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। কোন অংশ ভাঙতে হবে দেখিয়ে দাও, আমার লোক এখনই তোমার আদেশ পালন করবে। এই বলে সদাশিব উঠে দাঁড়ালেন এবং প্রিয়নাথের হাত ধরে ঘর থেকে বেরিয়ে এলেন। ঠিক তখনই রাজারাম সেখানে উপস্থিত হল এবং প্রিয়নাথকে দেখে হাসতে হাসতে জিজ্ঞেস করল, কি মশাই, ফকিরদের গ্রেপ্তার করবার হুকুম দিয়েছেন? আহা, সেই জন্য তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? একবার তাদের সঙ্গে দেখা না করে হঠাৎ কিভাবে হুকুম দিই বলো? তবে আমার বিশ্বাস যে তারাই করিম খাঁকে কোথাও চালান করে দিয়েছে। আপনি সত্যিই একজন বিচক্ষণ মানুষ। আপনার চোখে ধুলো দেওয়া মোটেই কিন্তু সহজ নয়। কিন্তু যদি তারা ইতিমধ্যে পালিয়ে যায় তাহলে তো আপনার আরও সমস্যা হবে। শুনেছি তারা নাকি খুব তাড়াতাড়ি মক্কায় চলে যাবে। রাজারামের কথা শুনে প্রিয়নাথ স্তম্ভিত হয়ে গেলেন। ভাবলেন, রাজারাম এই খবর পেল কোথা থেকে? তখন তিনি রাজারামকে জিজ্ঞেস করলেন, তুমি এ কথা কোথায় শুনলে? কেন, গতকাল তো আপনার মুখেই শুনেছিলাম। প্রিয়নাথ চমকে উঠলেন, কারণ তার বেশ মনে ছিল যে তিনি মোটেই এ কথা বলেননি। অর্থাৎ হয় সে আগে থেকেই এ কথা জানত, অথবা অন্য কারোর মুখ থেকে এ কথা শুনেছে। সে যাই হোক, তিনি তখন আর তাকে ওই বিষয়ে কোনো জিজ্ঞাসাবাদ করলেন না। তখন সদাশিববাবু তার দিকে চেয়ে বললেন, রাজারাম, একটা কাজ আছে, আমাদের সঙ্গে এসো। রাজারামের সকল কথাতেই হাসি। সে হেসে জিজ্ঞেস করল, কি কাজ বাবু? আমার এই বন্ধুর একটা অনুরোধ আছে, চলো একবার বেরিয়ে আসি। কোথায়, কত দূর? সদাশিববাবু একবার প্রিয়নাথের দিকে চাইলেন। প্রিয়নাথ তার মনের ভাব বুঝতে পেরে রাজারামকে বললেন, বেশি দূর নয়, তোমাকেও বেশিক্ষণ থাকতে হবে না। এই বলে তারা এগিয়ে গেলেন। রাজারামও একটু বিরক্তির সাথেই তাদের অনুসরণ করতে লাগল। কিছু দূর এগিয়ে প্রিয়নাথ হঠাৎ বললেন, ও হ্যাঁ, ভালো কথা মনে পড়েছে রাজারাম। সেদিন যে প্রাচীরটার গাঁথনি বাঁকা হয়েছিল সেটা মেরামত হয়ে গেছে? যে মিস্ত্রি সেটা তৈরি করেছিল তার কি জরিমানা করেছো? না বাবু, সে কাজ এখনো মেটেনি। নেপাল মিস্ত্রি যে অমন কাজ করবে তা স্বপ্নেও ভাবেনি। ও কথা আমি একেবারেই ভুলে গিয়েছিলাম। আজই নেপালকে ডেকে ওটার একটা মীমাংসা করতে হবে। সদাশিব বা প্রিয়নাথ তাকে আর কোনো কথাই জিজ্ঞেস করলেন না। বৃথা সময় নষ্ট হচ্ছে দেখে সদাশিব এবার বললেন, কোন অংশ ভাঙতে হবে এবার দেখিয়ে দাও। ভাঙার কথা শুনে রাজারাম আশ্চর্য হয়ে গেল। বলল, হ্যাঁ, কি ভাঙতে হবে? প্রিয়নাথ তাকে কোনো উত্তর না দিয়ে সদাশিববাবুকে বললেন, যে প্রাচীরটা বাঁকা হয়েছে সেটাই ভাঙতে হবে। তাতে অবশ্য আমাদের দুজনেরই উপকার হবে, সন্দেহ নেই। প্রাচীরের গঠনও ভালো হবে এবং তার সঙ্গে পুরো জিনিসটা দেখতেও ভালো হবে। তার কথা শেষ হতে না হতেই রাজারাম হঠাৎ প্রিয়নাথকে আক্রমণ করল এবং ধাক্কা দিয়ে এমনভাবে ফেলে দিল যে প্রিয়নাথ কোনো মতেই আত্মরক্ষা করতে পারলেন না। নিমেষের মধ্যে সে তার গায়ের ওপর উঠে বসল, কিন্তু সে কেবল এক মুহূর্তের জন্য। কারণ ইতিপূর্বে যে ফকির এবং বৈরাগীর কথা বলা হয়েছে তারা ঠিক সেই মুহূর্তেই রাজারামের কাছে এসে তাকে ধরে তার হাত পা বেঁধে ফেলল। সদাশিব এই সমস্ত ব্যাপার দেখে খুবই আশ্চর্য এবং স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। কিছুক্ষণ অবধিও তার মুখ থেকে কোনো কথা বের হলো না। প্রিয়নাথকে পড়ে যেতে দেখে এবং রাজারামকে গ্রেপ্তার করতে দেখে সেখানে অনেক লোক জমে গেল।
প্রিয়নাথ উঠে দাঁড়িয়ে সদাশিব বাবুর দিকে তাকিয়ে বললেন, করিম খাঁর হত্যার অপরাধে আমি রাজারামকে গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছি। প্রাচীরটা এখনই ভাঙতে হুকুম দাও, আমি প্রমাণ দেখাচ্ছি। সদাশিব আর দ্বিরুক্তি না করে তখনই সেই প্রাচীর ভাঙার আদেশ দিলেন। 10-12 জন কুলি তখনই সেই কাজে লেগে পড়ল এবং অল্পক্ষণের মধ্যে তা ধূলিসাৎ হয়ে গেল। সঙ্গে সঙ্গে এক ভয়ানক দুর্গন্ধ বের হলো। উপস্থিত প্রায় সকলেই নাকে চাপা দিয়ে সেখান থেকে পালিয়ে গেল। তখন প্রিয়নাথ সদাশিবকে নিয়ে সেই পাঁচিলের কাছে গেলেন এবং একটা মানুষের মৃতদেহ দেখতে পেলেন। কিছুক্ষণ পরীক্ষা করবার পরই বোঝা গেল যে সেটা একজন মুসলমান বালকের মৃতদেহ। দুর্ভাগ্যক্রমে উপস্থিত লোকজনের মধ্যে করিম খাঁকে কেউই চিনতে পারল না। প্রিয়নাথ একজন কনস্টেবলকে আব্দুলের কাছে পাঠিয়ে দিলেন এবং তাকে সঙ্গে করে নিয়ে আসতে বললেন। 5-6 দিন আগে মৃত্যু হওয়ায় দেহের অনেক অংশই বিকৃত হয়ে গিয়েছিল, কিন্তু তার বাবা তাকে এই অবস্থাতেও শনাক্ত করতে পারবে। দেহ পচতে আরম্ভ করেছিল, সেখান থেকে ভয়ানক দুর্গন্ধ বেরোচ্ছিল, স্থানে স্থানে ফুলে উঠেছিল শরীর। দেখলে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দেহ বলেই মনে হয়। করিমের বাবা উপস্থিত হওয়ার আগেই রাজারাম সব স্বীকার করল। বলল, হ্যাঁ, ওটা করিমেরই দেহ। সত্যি আমি তাকে মেরে ওই প্রাচীরে গেঁথে রেখেছিলাম, তা না হলে এত তাড়াতাড়ি এই কাজ হতে পারত না। বিশেষত দেবতার উদ্দেশ্যে নৈবেদ্য উৎসর্গ না করে কি কোনো কাজে সিদ্ধ হওয়া যায়? যে কাজ করেছি তা স্বীকার করব না কেন? কিছুক্ষণের মধ্যেই আব্দুল এবং সালামত সেখানে এসে উপস্থিত হলেন এবং সেই দেহ দেখে উচ্চস্বরে কেঁদে উঠলেন। তারা দুজনেই ওটা যে করিমের দেহ এটা স্বীকার করলেন এবং শনাক্ত করলেন। সদাশিব বাবু সব দেখে শুনে রীতিমতো স্তম্ভিত হয়ে গেলেন। কিছুক্ষণ তার মুখ থেকে কোনো কথা বের হলো না। তারপর প্রিয়নাথের দিকে তাকিয়ে তিনি জিজ্ঞেস করলেন, এসবের অর্থ কি? এ কি ভোজবাজি নাকি? তোমারই মুখে সেদিন শুনলাম যে ফকিররা এই মুসলমান বালককে কোথাও চালান করে দিয়েছে, তুমি কালই তাদের ধরবার জন্য পরোয়ানা বের করবে, অথচ মনে মনে রাজারামের ওপর সন্দেহ করে এই অদ্ভুত রহস্য ভেদ করে ফেললে। কেমন করে কি করলে যদি বলো। নিশ্চয়ই, আমাকে যে এর জন্য একটা কৈফিয়ত দিতেই হবে তা তো আমি আগেই বলেছি। হাওড়ার ম্যাজিস্ট্রেট যখন আমার টেলিগ্রামের উত্তর দিলেন তখনই বুঝতে পারলাম যে ফকিরদের সাথে করিম খাঁর কোনো যোগাযোগ নেই। তার মানে নিশ্চয়ই এর মধ্যে কোনো অন্য রহস্য আছে। কই, সে কথা তো তুমি আগে বলোনি। তুমি তো কালও বললে যে ফকিরদের ধরবার জন্য তুমি খুব তাড়াতাড়ি পরোয়ানা বের করবে। সেরকমটা না বললে যে রাজারাম আমার উপর সন্দেহ করত, হয়তো সে এমন জায়গায় পালিয়ে যেত যে 6 মাস পরেও তাকে গ্রেপ্তার করতে পারতাম না। তাই মুখে যাই বলি, মনে মনে রাজারামের ওপরেই আমার সন্দেহ হয়েছিল। কেন? রাজারামের সঙ্গে করিম খাঁর সম্পর্ক কি? কোথায় করিম খাঁ, কোথায় রাজারাম? তাহলে এরকম অদ্ভুত সন্দেহের কারণ? দেখো, আমরা সকলেই হিন্দু, আর আমাদের একটা বিশ্বাস আছে যে কোনো মহৎ কাজ করতে হলে দেবতার উদ্দেশ্যে একটি নরবলি দিতে হয়। যখন সেই কাজের ভিত্তি স্থাপনা হয় তখন সেই দেহ তার মধ্যে গাঁথা থাকে। এই কাজের প্রথম দিকে তোমাকে অনেকবার ব্যর্থ হতে হয়েছিল এবং বৃথা অনেক অর্থ ব্যয়ও করতে হয়েছিল। এর কারণ যাই হোক না কেন, রাজারামের মতো গোঁড়া হিন্দু মনে করেছিল যে কাজ শুরুর সময় কোনো নরবলি দেওয়া হয়নি বলেই এই কাজ বারবার ব্যর্থ হচ্ছে। এমন একটা জনশ্রুতি কিছুদিন আগে আমারও কানে এসেছিল। সেই জনশ্রুতি শুনে এবং রাজারামকে গোঁড়া হিন্দু দেখেই আমার মনে প্রথম সন্দেহ হয়েছিল। তাই আমি ঘন ঘন তোমার কাছে এসে রাজারামের উপর নজর রাখছিলাম। শুধুমাত্র সন্দেহের ওপর নির্ভর করেই কি তুমি এই ভয়ানক রহস্য ভেদ করছো? না না, বরং তুমি সেদিন আমার সন্দেহ বৃদ্ধি করেছ। সে কি? আমি তোমার মনের কথা কি করে জানলাম যে আমার কথায় তোমার সন্দেহ বাড়ল? ভায়া, সব কথা এত তাড়াতাড়ি কেন ভুলে যাও বলো তো? তোমার সঙ্গে ডকের কাজ দেখতে না গেলে এই প্রাচীরটা সেদিন দেখতেই পেতাম না তো, তাহলে আমার সন্দেহ হতো না। তারপর রাজারামের মুখে শুনলাম যে মিস্ত্রি এই পাঁচিলটা তৈরি করেছে সে একজন পাকা লোক। তাই যদি হয় তবে তার কাজ বিনা কারণে এত খারাপ হবে কি করে? যখন তোমার আমার চোখেই এই কাজ এত খারাপ দেখাচ্ছিল
তখন একজন পাকা মিস্ত্রি কি করে এত খারাপ কাজ করে রেখে দেয়, সংশোধন করতে চেষ্টা না করেও নিশ্চিত থাকে? এরকম তো কখনোই হতে পারে না, তাই না? কিন্তু এরকমটা হয়েছিল, কারণ নেপাল মিস্ত্রি যথাসাধ্য চেষ্টা করেছিল, কিন্তু এর থেকে আর ভালো হয়নি, অমনি রাখতে বাধ্য হয়েছিল। আর একটা কথা, যখন রাজারামকে বলা হয় যে এই প্রাচীরের গড়ন বাঁকা হয়েছে, তখন তার মুখের ভাব যেভাবে পাল্টে গিয়েছিল, তাতে স্পষ্টই বোঝা যাচ্ছিল যে এর মধ্যেই কোনো গুপ্ত রহস্য আছে। তারপর করিম খাঁর গলায় যে হার ছিল, তার কিছুটা অংশ সেই মসজিদের কাছে মাঠে পাওয়া গিয়েছিল। এই কথা তো তুমি আমার মুখে আগেই শুনেছ। সেটাও ছিল ওই রাজারামেরই কাজ। নির্দোষ পরম ধার্মিক মুসলমান ফকিরদের কাঁধে নিজের দোষ চাপানোই ছিল তার উদ্দেশ্য। কিন্তু রাজারাম পাকা লোক নয়। এইসব ভয়ানক কাজে হস্তক্ষেপ করতে হলে যেমন বুদ্ধির প্রয়োজন, রাজারামের তেমন তীক্ষ্ণ বুদ্ধির অভাব ছিল। যেদিন সে করিম খাঁকে হত্যা করেছিল, সেদিন রাতে এবং পরের দিন সকালে বেশ বৃষ্টি হয়েছিল, রাস্তাঘাট কর্দমাক্ত হয়েছিল। তাই করিমের হার যদি তার আগে সেখানে পড়ে থাকত, তাহলে তাতেও নিশ্চয়ই কাদা লেগে থাকত। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে তাতে কাদার লেশ মাত্র ছিল না। ফলে হার দেখেই মনে হলো কেউ নিশ্চয়ই ফকিরদের উপর দোষ চাপানোর এবং গোয়েন্দাকে ভুল পথে চালনা করার জন্যই এই কাজ করেছে। আমার হেড কনস্টেবলের বিশ্বাস ছিল যে করিম খাঁকে হত্যা করবার সময় সে খুব ছটফট করছিল, আর সেই সময় তার গলার হার ছিঁড়ে সেখানে পড়ে যায়। কিন্তু আমার কথায় তার ভ্রম দূর হয়ে যায়। আরও একটা কারণে রাজারামের ওপর আমার সন্দেহ বেড়ে যায়। কি কারণে? যেখানে ওই হাড়ের দুটো অংশ পড়েছিল, তার কিছুটা দূরেই সেই মাঠেই এই বোতাম বা দুয়ানিটা পড়েছিল। এর মধ্যে কড়া দেখে স্পষ্টই বোঝা যাচ্ছিল এটা কোনো বোতামের অংশ। এই বলে প্রিয়নাথ পকেটের মধ্যে থেকে সেই দুয়ানিটা বের করে সদাশিবের হাতে দিলেন। তিনি মনোযোগের সাথে সেটা দেখলেন, তারপর তার কথায় সায় দিয়ে বললেন, তারপর? রাজারামের হাতের দিকে চেয়ে দেখো, তার গায়ে যে জামা আছে তার এক হাতে দুয়ানির বোতাম আর অপর হাতে কাঁচের বোতাম। সদাশিব সেদিকে তাকিয়ে রীতিমতো আশ্চর্য হয়ে গেলেন। তিনি অনেকক্ষণ প্রিয়নাথের মুখের দিকে হাঁ করে চেয়ে রইলেন, তারপর বললেন, আশ্চর্য, অদ্ভুত। এই সামান্য বিষয় থেকে তুমি এত বড় একটা রহস্যের সমাধান করতে পারবে, তা বোধহয় কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। যখন আমি এই বোতামটা সেই মাঠে কুড়িয়ে পেলাম এবং যখন দেখলাম তাতে কোনো রকম ধুলো বা কাদা লেগে নেই, তখনই আমার সন্দেহ হয় যে যে লোক হাড়ের অংশগুলো সেই স্থানে ফেলেছে, বোতামটা তারই। কারণ দুটো বস্তুই একই সময় পড়েছিল। তখন থেকেই আমি প্রত্যেকের হাতের বোতাম লক্ষ্য করতে লাগলাম। যখন আমি তোমার কাছে এলাম এবং রাজারাম আমার সামনে এলো, তখন আমি তার এক হাতে ওই বোতাম লক্ষ্য করলাম, আর তখনই বুঝলাম ওটা রাজারামেরই কাজ। সে ওইগুলো ওই মাঠে সকলের অলক্ষ্যে ফেলে রেখেছিল এবং সেই সময় যে তার হাত থেকে বোতামটা খুলে পড়ে যায় সেটা সে বুঝতে পারেনি, আর তার ফলে সে যে ধরা পড়ে যাবে এমনটাও সন্দেহ করেনি। সত্যি বলতে কি, তুমি আমার পরম বন্ধু হলেও প্রথমটা তোমাকেও আমি সন্দেহ করেছিলাম, কারণ তোমার অনুমতি না পেলে সে যে ওই রকম একটা গুরুতর কাজে হস্তক্ষেপ করবে এমনটা ভাবতে পারিনি। সেই জন্যই আমি বাইরে থেকে তোমার উপর কোনো সন্দেহ না করলেও ভেতরে ভেতরে তোমার কাজও লক্ষ্য করছিলাম। প্রিয়নাথের শেষ কথাগুলো শুনে সদাশিব বেশ ভয় পেয়ে গেলেন। বললেন, সর্বনাশ, তুমি তো আচ্ছা বন্ধু দেখছি। যখন বন্ধু হয়েও তুমি আমার সর্বনাশ করার চেষ্টা করেছিলে, তখন তোমার অসাধ্য আর কোনো কাজ আছে বলেই মনে হয় না। কিন্তু এখন কি তোমার সেই সন্দেহ আছে নাকি নেই? যেমন ভীত হয়ে সদাশিববাবু কথাগুলো বললেন, তাতে প্রিয়নাথ না হেসে থাকতে পারল না। তিনি বললেন, না ভায়া, না, এখন আর সেসব সন্দেহ নেই। রাজারাম যে তোমায় কোনো কথা না বলে নিজেই এই কাজ করেছে এ আমি বুঝতেই পেরেছি। তবে হ্যাঁ, আর একজন লোকও তার সহায় ছিল, তাকেও গ্রেফতার করতে হবে। সে কে? সে কে তা তো জানি না, তবে সেও যে এখানেই আছে তাতে কোনো সন্দেহ নেই। কি করে জানলে? যে লোক গঙ্গাধর সেজে করিমকে মোহাম্মদের বাড়ি থেকে ভুলিয়ে এনেছিল, সালামতের অসুখ হয়েছে বলে একটা জাল চিঠি দিয়েছিল, সে নিশ্চয়ই রাজারামেরই লোক। আর আমার দৃঢ় বিশ্বাস যে নেপাল মিস্ত্রি ওই কাজ করেছিল। যদি সে এখন এখানে থাকে তাহলে তাকে গ্রেপ্তার করে আমার কাছে নিয়ে এসো।
তার কথা শেষ হতে না হতেই হেড কনস্টেবলটি একজন কুলি ও সেই বৈরাগীর সাথে তখনই সেই ঘর থেকে বের হয়ে গেলেন এবং কিছুক্ষণ পরেই আরও একজন লোককে নিয়ে পুনরায় ফিরে এলেন। নতুন লোকটিকে দেখে মোহাম্মদ আব্দুল চিৎকার করে বলে উঠলেন, এই তো গঙ্গাধর, এই লোকটাই তো সেদিন আমার হাতে এই চিঠিটা দিয়েছিল। করিমকে আমি এর সাথেই পাঠিয়েছিলাম। প্রিয়নাথ এতক্ষণ কোনো কথা বলেনি। এবার আব্দুলের কথা শুনে বললেন, আমি আগেই এটা অনুমান করেছিলাম। যখন রাজারাম নেপালের কাজে সুখ্যাতি করছিল তখনই বুঝেছিলাম যে গঙ্গাধর সাজিয়ে আব্দুলকে ভুলিয়ে করিম খাঁকেই সে নিয়ে এসেছিল। নেপাল মিস্ত্রির বয়স প্রায় 40 বছর। লোকটাকে দেখতে ছোট, কিন্তু বেশ হৃষ্টপুষ্ট এবং বলিষ্ঠ। তার চোখ দুটো দেখলেই মনে হয় সে একজন ভয়ানক দুর্দান্ত লোক। প্রিয়নাথের আদেশে তার হাতেও হাত করা পড়ল। এর কিছুক্ষণ পরে সদাশিব প্রিয়নাথকে জিজ্ঞেস করলেন, তোমার সব কথাই তো বুঝলাম, কিন্তু তুমি কি করে বুঝলে যে করিমের দেহ ওই প্রাচীরের ভেতরেই গাঁথা রয়েছে? যখন ওটার গড়ন বাঁকা হয়েছিল, অথচ জানতে পারলাম যে মিস্ত্রি সেটা তৈরি করেছে সে একজন পাকা লোক, তখনই আমার সন্দেহ হয়। তারপর যেদিন তোমার সাথে ওই জায়গাটায় পরীক্ষা করতে গেলাম তখন ওই সব জিনিস সেখানে পড়ে থাকতে দেখে গোপনে কুড়িয়ে এনেছিলাম। এই বলে তিনি পকেট থেকে একটা কাগজের মোড়ক বের করলেন। সদাশিব তাড়াতাড়ি সেই মোড়কটি হাতে নিয়ে খুলে ফেললেন এবং দেখলেন তাতে কতগুলো পোড়া দেশলাইয়ের কাঠি এবং বাতির দগ্ধাংশ। কি এগুলো নিয়ে কি করবে? কেন, এগুলো দেখে তোমার মনে কিছু সন্দেহ হচ্ছে না? না ভাইয়া, আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার মতো আমার বুদ্ধি এত প্রখর নয়। এগুলো কি, আর এগুলো থেকে তুমি বুঝছই বা কি? এইসব জিনিসগুলো যখন আমার চোখে পড়ে তখনই আমি বুঝতে পারি যে পাঁচিলের ওই অংশটা আগের দিন রাতেই তৈরি করা হয়েছিল, যেদিন ঝড় বৃষ্টি হচ্ছিল। সেই ঝড়ে বারবার আলো নিভে যাচ্ছিল বলেই নেপাল মিস্ত্রিকে এতগুলো দেশলাই নষ্ট করতে হয়েছিল। তাছাড়া একদিন কথায় কথায় রাজারাম বলেছিল তার লোকজন রাতে কাজ করে না, সারাদিন পরিশ্রম করে। যখন এখানে রাতে কাজ করার হুকুম নেই তখন নেপাল মিস্ত্রি এই কাজটা রাত্রিরে কেন করলো? ভাইয়া, তোমার যুক্তি অকাট্য। তুমি যা বলছো তা সম্পূর্ণ সত্য। তবে আশ্চর্য এই যে তুমি এইসব তুচ্ছ জিনিস থেকে অতি সামান্য সূত্র পেয়ে এই ভয়ানক জটিল রহস্য ভেদ করতে সক্ষম হয়েছ। এই সমস্ত কাজ শেষ করে গতরাতে আমার হেড কনস্টেবলকে বৈরাগীর ছদ্মবেশে এবং অপর এক কনস্টেবলকে ফকিরের বেশ ধারণ করে এই স্থানে ভিক্ষা করবার আদেশ দিয়েছিলাম। আজ আমি যখন এখানে এসে উপস্থিত হই তখন সবেমাত্র সূর্যোদয় হয়েছে, কিন্তু ওরা অনেক আগে থেকেই দুজনের ছদ্মবেশ ধারণ করে এখানে এসে ভিক্ষা করছিল। কেন, এমনটা করবার কি কারণ ছিল? কারণ তো সচক্ষেই দেখলে। আমি আগে থেকেই জানতাম রাজারাম সুবিধার লোক নয়, সে যে আমাকে আক্রমণ করবে তাও আমি বুঝতে পেরেছিলাম। আর তাই আমাকে সাহায্য করার জন্য ওদের কাছাকাছিই থাকতে বলে দিয়েছিলাম। এখন নিশ্চয়ই সমস্ত ব্যাপারটা তোমার কাছে দিনের আলোর মতো পরিষ্কার। হ্যাঁ, সে আর বলতে। তবে এমন অদ্ভুত ব্যাপার আমি প্রথম দেখলাম। এরপর প্রিয়নাথ বন্দীদের যথাস্থানে পাঠিয়ে থানায় ফিরে এলেন। কিছুদিন পর উভয়ের বিচার হলো এবং বলাই বাহুল্য উভয়েরই ফাঁসির সাজা হলো। শেষ হলো লেখক শ্রী প্রিয়নাথ মুখোপাধ্যায়ের কলমে দারোগা সিরিজের প্রথম গল্প গুমখুন। আজকে গল্প পাঠে শুভম দারোগা প্রিয়নাথের চরিত্রে পার্থ, অন্যান্য চরিত্রে সৌরভ, নীলাঞ্জন, সৌমিক, বিপুল, রৌনক আর আমি ঋদ্ধি। এই সুন্দর প্রচ্ছদা করেছে কৃষ্ণেন্দু। স্ক্রিপ্টিং দিশানি, আবহ, শব্দগ্রহণ ও ভিডিওগ্রাফিক্স হানাবাড়ি প্রোডাকশন, পরিবেশনা ও পরিচালনায় টিম হানাবাড়ি। তাহলে বন্ধু, কেমন লাগলো আজকের গল্প? জানাও তোমাদের মতামত আমাদের কমেন্ট বক্সে। আর গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে শেয়ার করে দিও এই গল্পটা তোমাদের আত্মীয় স্বজনের কাছে এবং বন্ধুবান্ধবের কাছে।
এবং তাদেরকে বলো আমাদের হানাবাড়ি ইউটিউব চ্যানেলটা তারা যেন সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করে অল করে দেয়, যাতে আমাদের নতুন কোনো গল্প এলে সবার আগে তাদের কাছেও নোটিফিকেশান পৌঁছে যায়। আর তোমাদের নির্বাচন অনুযায়ী হানাবাড়িতে এবার থেকে ভূতের সাথে সাথে আসতে চলেছে ডিটেকটিভ, ক্রাইম থ্রিলার, সায়েন্স ফিকশন, অ্যাডভেঞ্চার, আরও নানা ধরনের গল্প, অবশ্যই নতুন নতুন স্বাদের গল্প। শুরু করলাম ক্লাসিক লেজেন্ডারি রাইটারদের দিয়ে, এবার থেকে আসতে চলেছে আরও নানান ধরনের বিখ্যাত বিখ্যাত বর্তমান যুগের রাইটারদের গল্প তোমাদের সামনে উপস্থিত করব। শুধু ভালোবাসাটা দিও, আর অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের এই ভালোবাসায় আমরা আরও নানান ধরনের সমস্ত রকম গল্প তোমাদের সামনে উপস্থিত করতে পারি। তাহলে বন্ধু, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো গল্প নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, হানাবাড়ি পাশে থেকো, সাবধানে থেকো আর ভয় থেকো। শুভরাত্রি।